যে কোনো সময় যদি ফলস ডকুমেন্ট কেউ প্রডিউস করে তার ফিউচার বেনিফিটও থাকবে না। অনেকে দেখা যায় ব্যাংকে 50 লক্ষ টাকা দেখে এসেছে, এটা কোনোভাবে তারা দেখেছে সামহাও, কিন্তু দেখা গেল পরে সে এখানে আসার পর তার কিছুই নাই। এই জিনিসগুলো সরকার, বর্তমান সরকার কিন্তু ভেরিফাই করবে। একই ডকুমেন্ট বিভিন্নভাবে প্রডিউস করা হচ্ছে একই নামে। সরকার তো তখন যখন এরা স্ক্রিনিং করে দেখুন যে রানা আহমেদের নামে একই জায়গায় বিভিন্ন লোকের সাইন হচ্ছে রানা আহমেদ নামে, অত আপনি মানুষজন একজনই। ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কোর্টে যে সমস্ত আবেদন বা যে সমস্ত প্রসেসগুলো চলছে, পেন্ডিং আছে, সেগুলোর উপরে এই আদেশের কোনো রকম প্রভাব নেই বা ইফেক্ট নেই। যাদের ভিসা এখনো হাতে আসে নাই, যাদের ভিসা পাসপোর্ট জমা আছে, অপেক্ষমান আছে, জানুয়ারি 21, 2026 এর পরে ওই ভিসাগুলা ইস্যু হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে কথা হচ্ছে ভিসা ইস্যুয়েন্সের সমস্যা। আমরা যদি স্পেসিফিক এই আদেশের ক্ষেত্রে আসি, নানান ক্যাটাগরির ভিসা রয়েছে। এই ক্ষেত্রে এই আদেশের বলে কারা ক্ষতিগ্রস্ত হবে বা কারা একটু হতাশার মধ্যে পড়বে, সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে বলা হয়েছে, যারা গ্রিন কার্ডের ক্ষেত্রে। অন্যান্য ভিসার ক্ষেত্রে কি এই আদেশ কার্যকরী কিনা এটি আগে আপনি ক্লিয়ার করুন, তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে। এই জানুয়ারি 21, 2026 যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে অনলি ফর ইমিগ্রেশন ভিসা। ভিসার ক্যাটাগরি দুইটা, প্রধানত দুইটা, নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, ইমিগ্রেন্ট ক্যাটাগরি। ইমিগ্রেন্ট ক্যাটাগরি হচ্ছে যারা ইন্টারভিউর পরে আপনার দেশ থেকে আসবে এবং এয়ারপোর্ট থেকেই তাকে গ্রিন কার্ডের কথা বলা হয়, আমেরিকা আসার পরেই তার গ্রিন কার্ডটা হাতে আসে, এটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা। আর নন ইমিগ্রেন্ট ভিসা তারা কখনো গ্রিন কার্ড পাবে না, তারা এই দেশে ভ্রমণ করতে আসে, স্টুডেন্ট হিসেবে আসে, ব্যবসা করতে আসে, অথবা ই ভিসা আছে, ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আছে, যেগুলো শুধুমাত্র ওয়ার্ক পারমিট পায়, ওগুলোর প্রতি এফেক্ট হবে না। কিন্তু বর্তমান প্রশাসন যেভাবে জিনিসগুলা তদারকি করছে, যে কোনো সময় যদি ফলস ডকুমেন্ট কেউ প্রডিউস করে তার ফিউচার বেনিফিটও থাকবে না। হয়তো আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, অনেকে অতীতে অনেকেই শুনেছি আসছেন শুধু আসার জন্যই আসা, শুধু আসার জন্য স্টুডেন্টরা, এই জিনিসটা এখন সরকার এনকারেজ করবে না। অনেকে দেখা যায় ব্যাংকে 50 লক্ষ টাকা দেখে এসেছে, এটা কোনোভাবে তারা দেখেছে সামহাও, কিন্তু দেখা গেল পরে সে এখানে আসার পর তার কিছুই নাই। এই জিনিসগুলো সরকার, বর্তমান সরকার কিন্তু ভেরিফাই করবে। এবং বাংলাদেশকে এই লিস্টে আনার অর্থ হলো এটা। কি কারণে আনছে বাংলাদেশ লিস্টে আছে? কারণ হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার যে তথ্য আদান প্রদান ওই রকম কিন্তু স্বচ্ছ না। চাইলেই কিন্তু বাংলাদেশের সব তথ্য আমেরিকা পায় না। যাদের তথ্য আমেরিকা ইজিলি রিট্রিভ করতে পারে তাদের প্রতি এই আদেশটা কিন্তু দেওয়া হয় নাই। এই জিনিসটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কটা যদিও খুব ভালো সম্পর্ক ছিল, এখনো কতটুকু আছে আমরা জানি না, কিন্তু আমাদের তথ্য আদান প্রদানে বাংলাদেশের কোনো স্বচ্ছ রেকর্ড পাওয়া যায় না। আমেরিকাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে এক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ফেডারেল FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আপনার ন্যাশনাল ফিঙ্গারপ্রিন্ট সার্চ করে বলতে পারে আপনি কোথায় কখন অ্যারেস্ট হয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ফিঙ্গারপ্রিন্ট জীবন বৃত্তান্ত দিলেও বুঝবেন না যে সে অ্যারেস্ট কোথাও হয়েছে কিনা, তার নামে মামলা আছে কিনা। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এইসব কারণেই বাংলাদেশ এই 75 লিস্টের দেশের লিস্টের মধ্যে আসছে, নাহলে কিন্তু এত দূর বাংলাদেশ যেত না। এটা আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবো, বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি ওইগুলোর মধ্যে চলে আসছে, যে কারণে আপনাদের সতর্ক থাকতে হবে। এই জন্য তারা কাউকে বিশ্বাস করেন। যদি তারা আমেরিকান সরকার যদি কোনো তথ্য রিট্রিভ করতে না পারে, কিভাবে তার বিশ্বাস করবে সত্য না মিথ্যা? আপনি সত্য দিচ্ছেন না মিথ্যা দিচ্ছেন? সবাই দেখা যায় একই ডকুমেন্ট বিভিন্নভাবে প্রডিউস করা হচ্ছে একই নামে। সরকার তো তখন যখন এরা স্ক্রিনিং করে দেখুন যে রানা আহমেদের নামে একই জায়গায় বিভিন্ন লোকের সাইন হচ্ছে রানা আহমেদ নামে, অত আপনি মানুষজন একজনই। So this is very complicated. এই জন্য আমরা সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে স্বচ্ছতা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আপনার কাছে একটু মোটা দাগে আমরা এই আদেশের মধ্যেই থাকতে চাই, এবং বিষয়গুলো যেহেতু কনফিউশন আছে মানুষের ভেতরে, সাধারণ মানুষের ভেতরে, সেটাই কনফিউশনটা আমরা দূর করতে চাই। সমস্যা তো সবসময় থাকবে। মোটা দাগে যদি আমরা আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম বা কেসের কথা যদি বলি, 3টা প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা পরিচালিত হয়। এক হচ্ছে USCIS, 2 হয়েছে ইমিগ্রেশন কোর্ট, এবং বিভিন্ন দেশের US এমবাসি বা কনসুলেট অফিসের মাধ্যমে। এই অফিসের মাধ্যমে যেটা USCIS এ যদি কারোর কোনো আবেদন বা কোনো কেস পেন্ডিং থাকে সেটা ইফেক্ট হবে কিনা, ইমিগ্রেশন কোর্টে যদি কোনো কেস বা
কোনো আবেদন পেন্ডিং থাকে সেটা ইফেক্ট হবে কিনা, নাকি এগুলো যদি না হয়ে থাকে শুধুমাত্র ইউএস এমবাসি বা কনসুলেট যে সমস্ত আবেদনগুলো আছে ইমিগ্রেন্টের আবেদনগুলো বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সেইটা ইফেক্ট, এইটা একটু পরিষ্কার করে বলুন আপনি। ধন্যবাদ ভাই, আপনি অনেক স্টাডি করে আসছেন, খুব সুন্দরভাবে প্রশ্নটা করেছেন, সবার এটা উপকৃত, সবাই উপকৃত হবে। এই আদেশটা অনলি ফর ইমিগ্রেশন ভিসা, আবারও বলছি ইমিগ্রেশন, যারা ইউএসসিআইএস না এমবাসি থেকে ভিসা ইস্যু করা হবে, আপনি এখনো চাইলে আপনার পরিবার যদি কোয়ালিফাইড পিটিশনার হয়ে থাকেন, আপনি আমেরিকান সিটিজেন হন অথবা গ্রিন কার্ডধারী হন, যদি আপনি কোয়ালিফাই করেন আপনার আত্মীয় স্বজনের জন্য, যেমন আপনার ভাই ছেলে, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা ভাই বোনের জন্য সিটিজেনলি অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করতে তারা এখনো বাধা দেয় নাই, এরকম বন্ধ করে নাই। এটা করতে গেলে কংগ্রেসের অনুমোদন লাগার কথা, কিন্তু তারা যেটা স্টেট ডিপার্টমেন্ট যে আদেশটা দিয়েছে এটা শুধুমাত্র কনসুলার প্রসেসিং ইমিগ্রেশন ভিসা। কনসুলারদের ইন্টারভিউ ছিল, এটা যদি গুড কজ দেখাতে না পারেন বা ইমার্জেন্সি কোনো সকজ দেখাইতে না পারেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখাইতে না পারে, তারা এগুলা স্থগিত করে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য। এবং যদি কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস আমরা দেখাইতে পারি, আমরা হয়তো চেষ্টা করলে এটা নিতে পারবো, কিন্তু এভরি সিঙ্গেল কেস ইজ ডিফারেন্ট। সবাই আমার কথাকে আইন মনে করবেন না, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, সবার জন্য এক হবে না। এই জন্য আপনাকে দরকার হবে যে কোনো একজন অ্যাটর্নি এট ল, নামের নিচে অ্যাটর্নি এট ল দেখলে তাদের কাছে যাবেন, কনসাল্ট করতে যাবেন। আপনি পে করেন, আমার কাছে আসার কথা আমি বলি না, যে কোনো কাছে যান, সমস্যা নাই, আপনি পে করে কথা বলেন, উইল গিভ ইউ টাইম এন্ড এফোর্টস। এবং ইউএসসিআইএস আপনি যদি I-130 অ্যাপ্লাই করার সুযোগ থাকে এখনো করতে পারবেন, আপনার ভিসা প্রসেসিং ফি আপনি দিতে পারবেন, ন্যাশনাল ভিসা সেন্টার দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তারা ফাইল প্রসেস করবে, ফাইল আপনার থেমে নাই, ফাইল থেমে নাই, শুধু থেমে আছে ইউএস এমবাসিতে ইমিগ্রেশন ভিসা। এবং আপনি কোর্টের ফাইলগুলো থেমে নাই, কোর্টগুলো আরো র্যাপিডলি যাচ্ছে, এখন অনেক কোর্টের কেস খুব র্যাপিডলি যাচ্ছে, কারণ তারা চাচ্ছে সবাইকে মানে ইমিডিয়েটলি তাড়াহুড়া করে হয় কেস অ্যাপ্রুভাল না নাই বের করে দিতে যাচ্ছে। প্রচুর লোক এখন অ্যারেস্ট হচ্ছে, আমি অনেক কল পাই বিভিন্ন লয়ারের যে ক্লায়েন্ট, তাদের কল দে স্যার, তাদের যে আত্মীয় কল দিচ্ছে অ্যারেস্ট হয়ে গেছে, কোনো খবর নাই। সো এগুলো হচ্ছে, এগুলো থাকবে, ডিফারেন্ট ক্যাটাগরি, অ্যারেস্টেড ডিফারেন্ট ক্যাটাগরি। এবং ইউএসসিআইএস ইন্টারভিউ কিন্তু হচ্ছে, সিটিজেনশিপ ইন্টারভিউ হচ্ছে, এবং আপনার I-130 যে অ্যাপ্রুভাল ওইটাও কিন্তু ইন্টারভিউ হচ্ছে। আমাদের I-112 I-485 গ্রিন কার্ডও কিন্তু ইস্যু হচ্ছে, কিন্তু শুধুমাত্র প্রবাসে থেকে, আমেরিকার জন্য যারা প্রবাস, আমেরিকার বাইরে যারা থাকে তাদের জন্য কনসুলার ইমিগ্রেশন ভিসা প্রসেসিং স্থগিত অনির্দিষ্টকালের পরিষ্কার জন্য। করে আপনি দিয়েছেন যে এরিনাটা, এই আদেশের এরিনাটা বা পরিধিটা কোন জায়গায় আছে, অর্থাৎ ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কোর্টে যে সমস্ত আবেদন বা যে সমস্ত প্রসেসগুলো চলছে পেন্ডিং আছে সেগুলোর উপরে এই আদেশের কোনো রকম প্রভাব নেই বা ইফেক্ট নেই। শুধুমাত্র আপনি যেটা বললেন কনসুলেট অফিস বা ইউএস এমবাসি আমেরিকার বাইরে যেগুলো আছে, তাও শুধুমাত্র যেগুলো ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, যেগুলো শুধুমাত্র গ্রিন কার্ড ইস্যু হবে সেই ক্ষেত্রে এটা প্রভাব পড়বে, দেরি হবে, স্ক্যানিং করবে, যেটা আপনি বললেন, সেটাই তো। আমরা দর্শকদের প্রশ্নে যাব, তবে প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন নেওয়ার আগে কয়েকটা সাধারণ প্রশ্ন আছে যেটি বোধহয় যদি আমরা আলোচনা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর সেখানেই আসবে। আমি একটু কিছু সাধারণ প্রশ্ন আপনাকে করতে চাই। কারো কেস যদি, ধরুন যে কারো কেস যদি এমবাসি বা কনসুলেটে পেন্ডিং থাকে বা ইন্টারভিউ হয়নি বা হয়ে গেছে এখনো অ্যাপ্রুভাল পায়নি, তাহলে কি তার ইমিগ্রেন্ট ভিসাটা আপাতত স্থগিত থাকবে? রানা ভাই, খুব সুন্দর প্রশ্ন। যাদের ভিসা এখনো হাতে আসে নাই, যাদের ভিসা পাসপোর্ট জমা আছে, অপেক্ষমান আছে, জানুয়ারি 21, 2026 এর পরে ওই ভিসাগুলা ইস্যু হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে, কথা হচ্ছে ভিসা ইস্যুয়েন্সের সমস্যা, কবে ইন্টারভিউ হয়েছে এটা বলা হয় নাই। জানুয়ারি 21, 2026 এর পরে কোন ধরনের ভিসা এক্সেপশনাল গ্রাউন্ডস ছাড়া ইস্যু করা হবে না। হ্যাঁ, যদি কোনো এক্সেপশনাল গ্রাউন্ড থাকে, তারা যদি ফাইন্ড আউট করে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হয়তো কারো বয়স শেষ হয়ে যাবে, ইরিপেয়ারেবল হার্ম হবে, যেটার কোনো ক্ষতিপূরণ তার পক্ষে পাওয়া সম্ভব হবে না এই টাইমের জন্য, তখন তারা হয়তো ইস্যু করবে। এক্সেপশন কিন্তু থাকবে, হবে, এবং আমরা কিন্তু এক্সেপশন কেসগুলো আমরা নিচ্ছি, কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ সবাই এক্সেপশন, হয়তো আমাদেরটা যারা বলবে এক্সেপশন, তারা হয়তো এটা মন মতো নাও হতে পারে, কিন্তু উই ক্যান ডেফিনেটলি ট্রাই উইথ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। এবং ইমিউনিটির বিষয়গুলো এখানে আসছে, এটা কারণ তারা জানতে চায় যে হোম কি বলবো, মানে আমাদের
পাবলিক চার্জ, যারা পাবলিক চার্জ নিচ্ছে বা নেবে কি না, এই ক্ষেত্রে ডিপেন্ড করবে তাদের বয়স, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের অতীত অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতা, ওইগুলোর উপর নির্ভর করে তারা ভিসাগুলো ইস্যু করবে। বর্তমানে এই 2-3 দিনে আমি ফেসবুকে লাইভে যাওয়ার পরে অ্যাটর্নি মঈন চৌধুরী ইউএসএ এবং মঈন চৌধুরী লাইভে যাওয়ার পরে প্রচুর কল পাচ্ছি যে স্যার আমার কি মেডিকেট বন্ধ করে দেব, আমার কি হোম কেয়ার বন্ধ করে দেব। কারণ আমি এই কথাটা কি বলবো বলে, আমি যদি বলবো বন্ধ করে দেন, পরে বলবে অ্যাটর্নি মঈন চৌধুরীর কথা শুনে বন্ধ করে দিলাম, আমার এত টাকা বছরে 50,000 টাকা লস হয়ে গেল। Why should I take the risk and why should I be involved with your own decision? আপনারা নিজেরাই বিচার করেন কি করবেন। অনেকে প্রশ্ন আসছে, কনসালটেশন করে টাকা দিয়ে কনসাল্ট করে অনেক সময় নিয়ে যে স্যার আমার যে এখন আমি স্ন্যাপ বেনিফিট পাচ্ছি, আমার তো ভাই বোনের অ্যাপ্লিকেশন খুব সহসা 2010 সালে অ্যাপ্রুভ করেছি, কদিন পরে হয়তো 2-3 বছর পর ডাক আসবে, কি করব। স্ন্যাপ বেনিফিট হচ্ছে একটা, আপনি পাবলিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, ইউ আর ডিপেন্ডিং অন দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। ওয়ারেস আপনি সিটিজেনশিপ ঠিক আছেন, আপনি যদি কাউকে যদি স্পন্সর করেন, আবার আপনি নিজেই খাচ্ছেন সরকারি সাহায্য, তা আপনি আরেকজনকে আনবেন কিভাবে? এগুলো তারা, যদিও কোনো লিখিত কিছু নাই স্পন্সরের ব্যাপারে, কিন্তু এগুলা হয়তো তারা আমলে নিতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছে, আজকে আমি তো একটা কথা বললাম, র্যাপিডলি হি ইজ এক্সিকিউটিং দ্য এক্সিস্টিং লস। এই লটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বানায় নাই, এটা 90s এর দিকে লটা ক্লিনটনের সময় ছিল, কিন্তু নবডি এনফোর্স দ্য ল। সে লটা এনফোর্স করতেছে। আমরা অবশ্যই আমরা জনগণ নিয়ে কাজ করি, হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, আমি ইমিগ্রেশন ট্রান্সফার পক্ষে কথা বলি, তার মানে এই না যে আমরা আইনের বাইরে কেউ কথা বলতে পারবো।